শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সন্ধ্যার পরও কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুই পক্ষের মধ্যে। এর আগে বাধার মুখে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা দেন পরীক্ষার্থীরা। দাবি আদায় না হলে রাজপথেই থাকবেন বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। ২৭ নভেম্বরের আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি যেন কার্যকর উদ্যোগ নেয় এমন দাবি জানিয়েছেন তারা। পরীক্ষার্থীরা বলেন, আগের বিসিএস এ অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে ১ বছর সময় পেতেন, কিন্তু এবার সময় দেওয়া হয়েছে ২ মাসেরও কম। এই সিদ্ধান্ত অযৌক্তিক বলে দাবি করেন তারা। ৪৭তম বিসিএস এর পরীক্ষার তারিখ পেছানো আর পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন পরীক্ষার্থীরা। আন্দোলন করে স্বৈরাচারকে তাড়িয়ে দিলেও নতুন করে পিএসসি চেয়ারম্যান স্বৈরাচারী আচরণ করছেন বলে অভিযোগ তাদের। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। শাহবাগ থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর। শান্ত, সব শেষ কি পরিস্থিতি? শাওন, এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে অর্থাৎ শিক্ষার্থীরা ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তারপর থেকে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগের দিকে যেতে চাইলে এখানে কিন্তু পুলিশের একটি হামলার ঘটনা ঘটে এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং জল কামান নিক্ষেপ করে। এবং একই সাথে শিক্ষার্থীরা পিছিয়ে চারুকলা ইনস্টিটিউট পার হয়ে বেশ কিছু জায়গায় অবস্থান করতে থাকে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে ঘটনায় প্রায় ৩ থেকে ৪ বার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের এখন যে অবস্থান সেটি শাহবাগ থানার সামনে যে ব্যারিকেডটি তারা তৈরি করেছিল ঠিক সেখানেই পুলিশের অবস্থান রয়েছে এবং সেখান থেকে কিন্তু পুলিশ এখনকার যে পরিস্থিতি সেটি অবলোকন করছে। এবং একই সাথে বলতে হবে যে শিক্ষার্থীদের অবস্থান এখন অনেকটাই এই ব্যারিকেডের কাছাকাছি চলে এসেছে এবং শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছেন এবং তাদের যে অভিযোগের জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বলছেন। তারা অভিযোগ করছেন যে শিক্ষার্থীদের উপর যে হামলাটি হয়েছে, দফায় দফায় যে হামলা হয়েছে সেটি কোনোভাবে আসলে কাম্য নয় এবং শিক্ষার্থীদের যে দাবি সেটিকে তারা যৌক্তিক উল্লেখ করে তারা বলছেন যে গেল যেই বিসিএস পরীক্ষাগুলো হয়েছে প্রিলিমিনারি থেকে রিটেন, সেখানে প্রত্যেকটা ব্যাচেই কিন্তু প্রায় ৮ মাস থেকে ১ বছরের বেশি সময় কিন্তু শিক্ষার্থীরা পেয়েছেন। কিন্তু এবার তাদেরকে যে সময়টা দেওয়া হয়েছে সেটি মাত্র ২ মাস। সেই ২ মাসের ক্ষেত্রে শিক্ষার্থীরা গত ১.৫ মাস ধরে তারা আন্দোলন করে আসছেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে দফায় দফায় বিভিন্ন পক্ষের সাথে তাদের কথা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এবং উপদেষ্টা মণ্ডলীয় সদস্য সহ প্রত্যেকটি জায়গায় পিএসসির সাথেও তারা কথা বলার চেষ্টা করেছেন এবং কোনোভাবেই আসলে সেই শুরু হয়নি। এবং এই শুরু না হওয়ার পর থেকে কিন্তু আজকের যে আন্দোলন, আজকের দিনের যে কর্মসূচি ছিল সেটি তারা শাহবাগ থেকে যাওয়ার কথা ছিল যমুনায় প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই অভিমুখে যাওয়ার প্রাক্কালে শাহবাগ থানার সামনেই ব্যারিকেড দিয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে আটকে দেওয়া হয় এবং এখানেই শিক্ষার্থীরা ঘোষণা দেন যে বিকাল ৫টার মধ্যে যৌক্তিক কোনো সিদ্ধান্ত না হলে, তাদের দাবি মেনে নেওয়া না হলে একজন শিক্ষার্থী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে অধ্যয়নরত রয়েছেন তিনি আত্মাহুতি দিবেন গায়ে আগুন জ্বালিয়ে, এমন একটি ঘোষণা আসে। এবং একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন জুলাই যোদ্ধা তিনি ঘোষণা দেন যে জুলাই আন্দোলনের স্বীকৃতিস্বরূপ তিনি যেই স্মারকগুলো পেয়েছেন সেগুলো তিনি আগুনে পুড়িয়ে দিবেন। এবং এর পরক্ষণে আমরা দেখি যে ঠিক 4:30 নাগাদ তারা শাহবাগের অভিমুখে যেতে চেষ্টা করেন এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। ঠিক সেই সময় কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জলকামান নিক্ষেপ করে। এইভাবে কিন্তু থেকে প্রায় ৩ থেকে ৪ বার আমরা দেখেছি যে পুলিশ চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত গিয়েছে এবং শিক্ষার্থীরা আরও পিছিয়ে গিয়েছে, আবার শিক্ষার্থীরা এসেছে, আবার তাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে। এভাবেই চলছে। এখন দেখা যাক আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা পরবর্তী পদক্ষেপ কী নেন। যদিও আমরা পুলিশের যে অবস্থান দেখছি তারা আন্দোলনকারীদেরকে শাহবাগ থানার এই অংশটুকু পেরিয়ে যেতে দিবেন না বলে আমাদের মনে হচ্ছে। শান্ত, ধন্যবাদ আপনাকে। সংসদ ও গণভোট নির্বাচন একই দিনে আয়োজন করতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বিশেষ বৈঠকে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদের অনুপস্থিতিতে আইন প্রণয়নের জন্য অধ্যাদেশ জারির মাধ্যমে বিকল্প সাংবিধানিক কাঠামো ব্যবহার করা হচ্ছে। গণভোট অধ্যাদেশ অনুমোদন হওয়ায় নির্বাচন কমিশন এখন আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে। অধ্যাদেশ অনুযায়ী গণভোটের বিধিমালা করবে সাংবিধানিক সংস্থাটি। এই বিধিমালায় ব্যালট
কেমন হবে, ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়ার বিস্তারিত উল্লেখ থাকবে। সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক রঙের ব্যালট দেওয়া হবে। এর আগে অন্তর্বর্তী সরকারের পরামর্শে রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন। ৬ ধারা অনুযায়ী গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে যথোপযুক্ত আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হয়। গণভোট অধ্যাদেশ পাশ হয় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। নীতিমালা পর্যালোচনা করে বিএনপি তাদের দলীয় মতামত জানাবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেছেন, গণভোটের প্রশ্নমালা জটিল থাকলে না ভোট জয়ী হওয়ার ঝুঁকি তৈরি হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সংসদ নির্বাচনের দিনই হচ্ছে গণভোট, আর এই গণভোটের আয়োজন করতেই অধ্যাদেশ পাশ করেছে উপদেষ্টা পরিষদ, যার মাধ্যমে গণভোট নিয়ে চলা নানা রকম অনিশ্চয়তা দূর হয়েছে বলে মনে করেন রাজনীতিবিদরা। একই সাথে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক অধ্যাদেশ পাশ করায় সরকারকে ধন্যবাদ জানান। তবে গণভোটের প্রশ্নমালা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিশ্চয়ই এটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু গণভোটের নীতিমালা কি আছে সেটা যেমন দেখবার প্রশ্ন আছে, কিন্তু একই সাথে বিষয়গুলোকে যেভাবে হাজির করা হয়েছে এটা যথেষ্ট জটিলতা ইতিমধ্যে তৈরি করেছে। গণভোট না সূচক হবে এরকম বিপজ্জনক জায়গায় কেউ আমরা নিশ্চয়ই যেতে চাই না, কিন্তু প্রশ্ন উত্থাপনের ধরনের জন্য যেভাবে ভাগ করা হয়েছে তাতে না যদি জয়যুক্ত হয়, এটা আমাদের অভ্যুত্থান, আমাদের জুলাই সনদ এবং আমাদের গণভোট সবটা একটা বিপর্যয়ের মধ্যে পড়বার ঝুঁকি আছে। নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনের দিনই মানুষ গণভোট চায়। নীতিমালা দেখে দলীয় অবস্থান জানাবে বিএনপি। এখানে কোনটা হা কোনটা না জনগণ কিভাবে দেবে এ ব্যাপারে সুস্পষ্ট ছিল না। তো সরকার কিভাবে করেছেন আগে এটা আমরা দেখে নেওয়ার পর তখন মন্তব্য করব। নির্বাচনে যারা ভোটাররা ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, তাদের মধ্যে একটা উদ্দীপনা আছে, তারা একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে চায়। তো এই যে আনন্দমুখর পরিবেশ, সেই পরিবেশ বিঘ্ন হওয়ার মতো আমি এখন পর্যন্ত কোনো নিদর্শন দেখছি না। এর আগে ভাসানী মিলনায়তনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করে জিয়া মঞ্চ। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, খালেদা জিয়া সুস্থ থাকলে আগামী দিনে দেশেরও হাল ধরবেন। এই ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে, ভোট ব্যাহত হওয়ার কোনো শঙ্কা নেই। ঠাকুরগাঁয়ে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জেলা আইনজীবী সমিতির হল রুমে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচনের দিন ঘোষণা হবে বলে আশাবাদী বিএনপি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাই একটি আসনে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী থাকতেই পারে। আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। একই সাথে পর্যবেক্ষকদের রাজনীতিতে না জড়াতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে ইসি সংলাপে সূচনা বক্তব্যে তিনি এই আহ্বান জানান। নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে ইসি সংলাপে সূচনা বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সিইসি বলেন, পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব নির্বাচন পর্যবেক্ষণ করা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাদেরকে সহযোগী হিসেবে পেতে চায় কমিশন। সিইসি বলেন, নির্বাচন কমিশন জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায়। ভোটের মাঠের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষক দল সহযোগীর ভূমিকা পালন করার আহ্বান জানান সিইসি। যারা রাজনীতি কিংবা রাজনৈতিক দলের সাথে যুক্ত তাদের নির্বাচন পর্যবেক্ষণে নিয়োগ না দেওয়ার আহ্বানও জানান AMM নাসির উদ্দিন। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সংলাপে দিনব্যাপী 81টি সংস্থার সাথে আলোচনা করেছে নির্বাচন কমিশন।
দেখলাম যে এখানে অনেক পুরনো সংগঠন সংস্থা আছেন যারা ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন। আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না, আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই। অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, নানা কারণে হতে পারে। লেট আস ফরগেট অ্যাবাউট ইট, রাদার উই শুড টেক লেসন্স ফ্রম দ্য পাস্ট। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। গণভোটের প্রশ্ন একটি থাকবে, নিচে কোন কোন ক্ষেত্রে জুলাই সনদের গণভোট চাওয়া হচ্ছে তা 4টি বিষয় আকারে থাকবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকালে গণভোট অধ্যাদেশ 2025 চূড়ান্ত পাশ হওয়া নিয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানান, সবাই যেন গণভোটের ব্যাপারে জানতে পারে, সেজন্য 3 মাস ব্যাপী প্রচারণা চালাবে সরকার। আরপি অনুযায়ী 4টি পেশার ব্যক্তিরা ভোট দিতে পারবেন, সংবাদকর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না। বলেন, 30টা প্রস্তাবে জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। এছাড়াও গণভোটের ব্যালট ভিন্ন হবে বলেও জানান আসিফ নজরুল। বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পদ্ধতি অনুসরণ করে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সব ধরনের ক্ষমতা কমিশনকে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন বলেন, 5 ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হয়ে যাবে। 10টি জোনাল অফিসের মাধ্যমে আগে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হবে। রঙিন কাগজে হবে গণভোটের ব্যালট পেপার। 2টো ভোটের গণনা একই সাথে হবে বলেও জানান তিনি। এখন পর্যন্ত 31,508 জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন বলে নিশ্চিত করেন ইসি সচিব। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার মানে আমরা 5 তারিখের আগেই যে ভোটার তালিকাটা পাবো সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচনের এগিয়ে যাব। জুলাই আন্দোলনের সময় থানায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে প্রথমটির চার্জশিট দাখিল করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে, এ নিয়ে 9টি অভিযোগপত্র দাখিল হলো আদালতে। মূলত বিভিন্ন থানায় দায়ের করা মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হচ্ছে। সোমবারের মামলায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি দেখানো হয়েছে। পুলিশের দাবি, জুলাইয়ে যারা আন্দোলনকারীদের টার্গেট করে গুলি করে হত্যা করেছে আর হত্যার নির্দেশ দিয়েছে তাদেরই নাম চার্জশিটে থাকছে। বিস্তারিত রাব্বি সিদ্দিকের রিপোর্টে। 24-এর গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে গুলি করে হত্যা করা হয় ট্রাক চালক মোহাম্মদ হোসেনকে। এ ঘটনায় নিহতের মা রিনা বেগম বাদী হয়ে শেখ হাসিনা সহ 16 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 80 জনের বিরুদ্ধে মামলা করেন। এটি ছিল থানায় দায়ের হওয়া প্রথম মামলা। সোমবার এই মামলার চার্জশিট দেয় পুলিশ। পাবলিক প্রসিকিউটর জানান, অভিযোগপত্রটি যাচাই বাছাই শেষে আদালতে দাখিল করা হবে। এটাই প্রথম চার্জশিট হিসাবে পরিগণিত হবে। এর মধ্যে আরও অনেকগুলো মামলা অ্যাডভান্স স্টেজে আছে, সেগুলিও দাখিলের পর্যায়ে আছে। অনেকগুলো আমরা আরও কয়েকটি মামলা বিভিন্ন থানার রেডি অবস্থায় আছে, সেগুলিও আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র বলছেন, এ পর্যন্ত তারা পৃথক 9টি মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছেন। মোহাম্মদপুর থানার ট্রাক চালক হত্যা মামলার চার্জশিট তার মধ্যে একটি। যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন। প্রত্যেকটা মামলা আমরা খুঁটিনাটি বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের মাধ্যমে তদন্ত করছি এবং ইতিমধ্যেই বেশ কিছু মামলার তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে জমা করা হয়েছে। গতকাল পর্যন্ত 9টি মামলা আমরা প্রতিবেদন দিতে সক্ষম হয়েছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সবগুলো হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, চার্জশিটে তাদেরই আসামি রাখা হয়েছে যারা ইন্ধনদাতা, নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও সরাসরি হত্যার সাথে জড়িত। আশা করি যে বাকি মামলাগুলো রয়েছে তদন্তাধীন, সেগুলোও আমরা খুব দ্রুততম সময়ের ভিতরেই পুলিশি প্রতিবেদন দাখিল করতে সক্ষম হব।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থান ঘিরে হওয়া 1736টি মামলার মধ্যে হত্যার অভিযোগ 766টি। এর মধ্যে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হয় 400রও বেশি মামলা। এসব মামলার অধিকাংশ আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রভাবশালী নেতারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এবার বিতর্কিত ভোটার সংশোধনী প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR এর কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসাররা নেমেছে আন্দোলনে। অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে হাজার হাজার BLO। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তাদের। এদিকে ধর্মের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে চলছে বিক্ষোভ কর্মসূচি। আয়োজক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR অর্থাৎ বিতর্কিত ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় যুক্ত বুথ লেভেল অফিসাররা। অতিরিক্ত কাজের চাপের অভিযোগ BLOদের। আসন্ন রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে বিহারের পর এখন পশ্চিমবঙ্গে চলছে বিতর্কিত ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া। গত 4 নভেম্বর এই কার্যক্রম শুরুর পর থেকেই উত্তপ্ত রাজ্যটির রাজনীতি। 7,65,00,000 ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ফর্ম দেওয়ার জন্য 1,53,000 কর্মকর্তাকে বেঁধে দেওয়া হয়েছে মাত্র 1 মাস সময়, যা অমানবিক বলে আখ্যা দিচ্ছেন BLOরা। বলছেন তাদের জীবনকেই ঝুঁকিতে ফেলে দিচ্ছে নির্বাচন কমিশন। আমি BLO নই, আমি একজন শিক্ষক, কিন্তু তাদের সমর্থন দিতে এসেছি। নির্বাচন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু এখানে দুর্ব্যবহার করা হচ্ছে আমাদের সাথে। মুর্শিদাবাদ থেকে এসেছি। সাধারণত পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া শেষ করতে 2 বছর লাগে। বিহারে কোটি ভোটারকে তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। এখানেও এই ষড়যন্ত্র হয়েছে। যথাযোগ্য জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে SIR এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনীর প্রক্রিয়াকে বিতর্কিত আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মমতা ব্যানার্জির দল। রাজ্যটিতে সবশেষ SIR হয়েছিল 2002 সালে। সেই তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদের যুক্ত করা হবে এবারের ভোটার তালিকায়। এর বাইরে বিভিন্ন দেশ থেকে যাওয়া হিন্দু ধর্মাবলম্বীরাও পাবেন ভোটার হওয়ার সুযোগ। ধর্মের ভিত্তিতে তালিকা প্রণয়নের এই প্রক্রিয়াকে বিজেপি সরকারের ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েছে 10 লাখের বেশি ভোটার, যাদের মধ্যে 6.5 লাখই মৃত। বাদ পড়ার এই সংখ্যা আরও কয়েক গুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ রয়েছে SIR আতঙ্কে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত 31 জন আত্মহত্যা করেছে, যার মধ্যে সাধারণ ভোটার ছাড়াও রয়েছে BLOরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। বিকেল 5:22 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এই ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। এর আগে গত 22 ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সেই দফায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পড়েছিল 61টি ঘর। তার 2 মাস আগে 2024 সালের 18 ডিসেম্বরও বস্তিটিতে আগুন লেগেছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার তেজগাঁওয়ের কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই অগ্নিকাণ্ডের রিপোর্ট হস্তান্তর করেন তদন্ত কমিটির সদস্যরা। পরে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয় আগুনের। তদন্ত কমিটি ভবিষ্যতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিদেশি বিশেষজ্ঞ দলের সহায়তার কিছু পরামর্শ দিয়েছে বলে জানান প্রেস সচিব। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 2013 সালের পর থেকে এখন পর্যন্ত 7 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিমানবন্দরে। যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে এটা কোনো স্যাবোটাজ ছিল না, এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং
বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। আর আর্কের পরবর্তীতে শর্ট সার্কিটের কারণে কুরিয়ার শেডের বর্ধিত অংশের উত্তর পশ্চিম কোণের পাশাপাশি অবস্থিত কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিপাতের সূত্রপাত হয়। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ। এই মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে 8 ডিসেম্বর। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সূচনা বক্তব্যে এই মামলা কুষ্টিয়ার 6 জনকে হত্যার নির্দেশদাতা হিসেবে তাদের জড়িত থাকার পটভূমি তুলে ধরা হয়। এই মামলায় মোট সাক্ষী 38 জন। চলতি বছরের 2 নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। হানিফ ছাড়া বাকি 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদরউদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আসগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। তিনি নিয়মিত এই যে অন্য 3 জন আসামির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন, এসপি সাহেবের সাথে নির্দেশ দিয়েছেন, এবং আমরা যে এই মামলার এই যে কমপ্লেন রেজিস্টার সেইখানে আরেকজন অ্যাকিউজড যেটা 30 তারিখে আছে, সেই মামলার ফোন আলাপ এবং শেখ হাসিনার বক্তব্যের সাথে এর মামলার একটা স্ট্রং নেক্সাস পেয়েছি। আমরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার চাই এবং যাদের বিচার এখানে প্লেস করা হয়েছে তার বাইরে কারো বিচার হচ্ছে না। ঢাকা 19 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসভা করেছে বিএনপি। বিকেলে আশুলিয়ার কোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় অংশ নেন ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় বক্তারা বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের জন্য যে গর্ত খুঁড়েছিল আওয়ামী লীগ, আজ তারা নিজেরাই সেই গর্তে পালিয়েছে। দেশের জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। এর আগে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় হাজির হন। সিরাজগঞ্জ 3 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশ। বিকালে রায়গঞ্জ উপজেলায় ধুবিল ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। অংশ নেন তারাস ও রায়গঞ্জ উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানে তারা বলেন, সিরাজগঞ্জ 3 আসনে বিএনপির হাইকমান্ড থেকে আইনুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু এতে তৃণমূলের নেতাকর্মীদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ত্যাগী এবং যোগ্য নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের শিবালয়ে জনসভা হয়েছে। বিকালে আরিচা লঞ্চ ঘাট এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ 1 আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ. জিন্না কবির। সমাবেশে 1 আসনের 3 উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, 31 দফা দেশের সকল শ্রেণীর মানুষের জন্য সবার অধিকারের কথা 31 দফায় বলা হয়েছে। আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বায়োজিন কসমেটিক্যালসের নতুন শাখা। বিশ্বমানের স্কিন কেয়ার ট্রিটমেন্ট, অথেন্টিক ডার্মো কসমেটিক্স এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সবকিছুই এখন এক ছাদের নিচে পাচ্ছেন সাভারবাসী। সাভারের শাখাটির উদ্বোধন করেন দেশের জনপ্রিয় তারকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকারা। উদ্বোধন উপলক্ষে বায়োজিনের নির্দিষ্ট অথেন্টিক ডার্মো কসমেটিক্স ও ট্রিটমেন্টে সীমিত সময়ের জন্য সর্বোচ্চ 70% পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। বায়োজিন এরই মধ্যে দেশের বিভিন্ন বয়সী নারীদের আস্থা অর্জন করেছে। নতুন শাখা উদ্বোধন উপলক্ষে সাভারবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে এসেছিলেন এক ছাদের নিচে উন্নত স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার সলিউশন ঘুরে দেখতে। উৎসাহ, উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। 34 বছর পূর্ণ করে শিক্ষা কার্যক্রমের 35 বছরে পদার্পণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। এই উপলক্ষে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক শহীদ মীর মুগ্ধ তরুণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর তার দ্বিতীয় ফটক ঘুরে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর পায়রা এবং বেলুন ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আমি আশা করব
আমার ছাত্র শিক্ষক, আমার জনগণের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়ের আরও উন্নতি সাধন হবে। পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির অংশ হিসেবে ইউথ চ্যাম্পিয়ন্স অব দ্য এনভায়রনমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনায় অঙ্গীকারবদ্ধ 200 তরুণ এতে অংশ নেন। ইউনিলিভার বাংলাদেশ, বেসরকারি সংস্থা ইপসা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা টেকসই উন্নয়ন ও পরিবেশগত সংকট মোকাবেলায় তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। পরিচ্ছন্ন শহর করার আহ্বান জানান। এ সময় ইউনিলিভারের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর শামীম আক্তার, সিটি কর্পোরেশনের সচিব সহ আরো অনেকে বক্তব্য রাখেন। সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএল এর এবারের আসর। বিসিবির সূত্রে নিশ্চিত হয়েছে যমুনা টেলিভিশন। এদিকে শেষ মুহূর্তে বিপিএল এ যুক্ত হলো নোয়াখালী এক্সপ্রেস। তাই তো 5, 9, 6 দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল এর 12তম আসর। যদিও এখনো চূড়ান্ত হয়নি টুর্নামেন্টের তারিখ, তবে কি জটিলতা কাটছে না বিপিএল নিয়ে? বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্লেয়ার্স পেমেন্ট সহ নানান ইস্যুতে ফ্র্যাঞ্চাইজি লিগটি গেল আসরেও ছিল সমালোচনায়। এবার কি কেটেছে সেই জটিলতা, কেটেছে সংকট? নতুন করে কি আসলেই শুরু করতে পারছে এবারের আসরটা? কয়েক দফা পেছানোর পর 30 নভেম্বর নির্ধারণ হয়েছে বিপিএলের নিলামের তারিখ। নিলাম ব্যবস্থা ফিরেছে বহু বছর পর, কিন্তু এই 30 তারিখকে আদৌ নিলাম হচ্ছে কিনা সেটাও যেন এখনও অনিশ্চিত। একই সাথে বিপিএলের নির্ধারিত সময় পেরোনোর পর হুট করেই আরেকটি দলকে ইনক্লুশন করানো হয়েছে। নতুন করে দল পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। দেশ ট্রাভেলসকে দেওয়া হয়েছে এই দল, যেই দেশ ট্রাভেলস এর আগে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল, সেটি রাজশাহী না পাওয়ার পরে তাদেরকে এখন নোয়াখালী এক্সপ্রেস নামে যে দলটি আছে সেটি দেওয়া হয়েছে। এখন সংকটটা আসলে কোথায়? এই 6 দলের বিপিএল যেহেতু অনুষ্ঠিত হতে যাচ্ছে, দফায় দফায় আলোচনা চলছে, যদিও সেই আলোচনার পরেও এখনও চূড়ান্তভাবে বিপিএলের তারিখ নির্ধারণ করতে পারেনি। যতদূর জানা গেছে 26 জানুয়ারির মধ্যে বা 24 জানুয়ারির মধ্যে বিপিএল শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বিসিবি। সেই অনুযায়ী শিডিউল ঠিক করা হচ্ছে। যদি 24 জানুয়ারির মধ্যে বিপিএল শেষ করতে হয়, জাতীয় নির্বাচন, সেই সময় রাজনৈতিক অবস্থা দেশের কি থাকে সেটা একটা বড় প্রশ্ন। সে সময় আসলে বিদেশি প্লেয়ার দিয়ে বিপিএলের মতো একটা টুর্নামেন্ট আয়োজন করা, ওই মুহূর্তে দেশের পরিস্থিতি কেমন থাকবে, নিশ্চয়ই সেই সমস্যাটা বিসিবিকে ভাবাবে। একই সাথে বাংলাদেশের বিশ্বকাপের মিশন, টি20 বিশ্বকাপ ফেব্রুয়ারিতে, সেই বিশ্বকাপে যাওয়ার আগে যে ক্রিকেটারদের ক্যাম্প হওয়ার কথা জাতীয় দলের, সেই ক্যাম্পটা কি হবে বা কিভাবে হবে? আসলে যদি 24-25 তারিখের দিকে বিপিএলটা শেষ হয়, কতটুকু সময় পাবে ন্যাশনাল টিমের প্লেয়াররা একটা ক্যাম্পের মধ্যে তাদেরকে শেষ মুহূর্তের প্রস্তুতি, যে সেই প্রস্তুতিটা নেয়ার? নানান ধরনের প্রশ্ন ঘুরছে, নানান ধরনের জটিলতা আছে। শেষ পর্যন্ত বিসিবি কি সফল করতে পারবে? আরেকটি বড় ইস্যু, আইএমজির কথা আমরা শুনেছিলাম, যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান, যারা এবারের বিপিএলে দায়িত্ব নেওয়ার কথা চুক্তি বিসিবি করেছিল মৌখিকভাবে, আমরা এমনটাই শুনেছি। যদি এখনকার যে খবর সেটি হচ্ছে এবারের আসরে আইএমজি আসছে না। যে সংকটময় অবস্থা, যে পরিস্থিতিতে বিপিএল আয়োজন করা হচ্ছে, সেই পরিস্থিতিতে বিপিএলে কাজ করতে আগ্রহী না যুক্তরাষ্ট্রভিত্তিক স্বনামধন্য এই প্রতিষ্ঠান। একই সাথে আরেকটা বিষয় বলি, যতদূর জানা গেছে সিলেট দিয়েই এবারের বিপিএল শুরু হতে পারে। এটা একটা আসলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সবশেষ যে বৈঠক হয়েছে সেখানে। তবে শেষ পর্যন্ত কি হবে বিপিএল, কবে শুরু হবে, কোন ভেন্যু থেকে শুরু হতে যাচ্ছে, কারা কাজ করবে, এসব এখনও পর্যন্ত অনিশ্চয়তা আছে। শেষ পর্যন্ত বিপিএল যে আয়োজন হবে সেটি কি সফল হবে, নাকি গেল আসরগুলোর মতো আরও একবার আলোচনার মধ্য দিয়েই দেখা যাবে দেশের একমাত্র এই টি20 ফ্র্যাঞ্চাইজি লিগটি? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। স্থানীয় করাইল বস্তিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। সেখানে রয়েছেন আমার সহকর্মী শামীম রেজা। যাব তার কাছে। শামীম, আগুনের কি অবস্থা বিস্তারিত জানাবেন? এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন? শাওন, আমি আসলে প্রায় করাইল বস্তিতে পৌঁছেই গেছি। এই মুহূর্তে আসলে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা এখনো আগুনের উৎসের কাছে আসলে পৌঁছাতে পারিনি, যেহেতু আরো আগেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু উৎসুক মানুষের চাপে আসলে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারছে না, এজন্য রাস্তা আসলে মহাখালী থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে আসলে সারিবদ্ধ পিকআপ যেগুলো দেখতে পাচ্ছেন, আসলে আগুনের পরে এখানকার যারা
এখানে যারা বসবাস করছেন তারা আসলে তাদের মূল্যবান জিনিসপত্র উদ্ধার করে এসব পিকআপে করে আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং দেখতেই পাচ্ছেন আসলে সবাই তাদের বাসার মূল্যবান সামগ্রী কেউ যেভাবে পারছেন আসলে সেভাবেই নিয়ে আসছেন, সেটা আসলে দেখাই যাচ্ছে। আমরা অবশ্য আগুনের উৎসের কাছেই যাচ্ছি এবং বেশ 10 মিনিটেরও অধিক সময় ধরে আমরা আসলে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং পুরো রাস্তা আসলে মানুষের সয়লাব, উৎসুক মানুষ থেকে শুরু করে যারা ক্ষতিগ্রস্ত তারা তাদের প্রয়োজনীয় যেসব জিনিস যেগুলো যেভাবে পেরেছেন যতটা উদ্ধার করতে পেরেছেন মাথায় ঘাড়ে করে নিয়ে আসছেন, সেটা আসলে দেখতেই পাচ্ছেন। আমরা বেশ কিছু মানুষকে পথে দেখেছি কান্নাকাটি করছেন এবং খুব বিলাপ করছিলেন। কয়েকদিন পর পর আসলে এমন ধরনের অগ্নিকাণ্ডের শিকার তাদের হতে হয়, এমনটাই তারা খুব বিলাপ করছিলেন। কয়েকদিন পর পর আসলে এমন ধরনের অগ্নিকাণ্ডের শিকার তাদের হতে হয়, এমনটাই তারা বলছিলেন। কেউ বলছিলেন পরিকল্পিত, আবার অনেকেই বলছেন যে না দুর্ঘটনা, এমনটাই তারা বলছিলেন। এবং আমরা ফায়ার সার্ভিসকেও দেখেছি, তাদেরও আসলে ভেতরে প্রবেশ করতে বেশ বেগ পেতে হচ্ছে। এবং আমরা একজনের সাথে কথা বলছিলাম, ফায়ার সার্ভিসের এক কর্মীর সাথে, তিনি আসলে বলছিলেন যে পানির উৎসের কারণে তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। এবং আমরা আসলে দূর থেকে দেখতে পাচ্ছি যে আগুন এখনো আসলে দাউ দাউ করে জ্বলছে। আমাদের ক্যামেরায় আমরা দেখাতে পারছি কিনা জানি না, তবে এখান থেকেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে আগুনের কুণ্ডলি আসলে দেখতে পাচ্ছি, ধোঁয়া দেখতে পাচ্ছি, পুরো এলাকায় আসলে ধোঁয়ায় ঢেকে গেছে। এবং ফায়ার সার্ভিসের যে বড় বড় গাড়িগুলো সেগুলো আসলে ভেতরে প্রবেশ করতে পারছে না রাস্তা ছোট থাকার কারণে। আমরা বেশ দূরেই আসলে দেখে এসেছি যেখান থেকে আসলে ফায়ার সার্ভিসের গাড়িগুলো পাইপ টেনে পাইপের মাধ্যমে পানি দেওয়ার চেষ্টা করছেন এবং রাস্তার দুধার জুড়ে আসলে ক্ষতিগ্রস্ত যেসব বাসিন্দারা, সেসব বাসিন্দাদের বিলাপ দেখতে পাচ্ছি। তারা বিলাপ করছেন রাস্তার দুপাশে। আসলে এই মুহূর্তে আসলে তাদের করণীয় কিছু নেই। আমরা যতদূর জানতে পেরেছি বস্তির ভেতরে, কড়াইল বস্তির ভেতরে সাধারণ মানুষকে যারা সেখানে বসবাস করতেন তাদেরকে আসলে এখন আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জীবন ঝুঁকিতে পড়তে পারে এমন বিবেচনায় ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাবের সদস্যদেরকেও আমরা দেখলাম রাস্তায়। কেউ আসলে এখন আর এই মুহূর্তে সাধারণ মানুষকে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং ফায়ার সার্ভিসের এক কর্মী বলছিলেন যে তারা এই মুহূর্তে আসলে বেশ পানি সংকটে পড়েছেন, যে কারণে আগুন নেভাতে তাদের বেগ পেতে হচ্ছে। এবং আমরা এখানে এসে যতদূর আসলে জেনেছি যে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং তারা বলছেন যে তারা আগুনটাকে আসলে ঘিরে ফেলার চেষ্টা করছেন, কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে, এমনটাই তিনি বলছিলেন। আমরা মোটামুটি আগুনের উৎসের প্রায় কাছাকাছি এসে গেছি। এখানে আমরা ফায়ার সার্ভিসের কর্মীদেরকেও দেখতে পাচ্ছি যারা আসলে উৎসুক মানুষকে এখান থেকে নিবৃত্ত করার চেষ্টা করছেন যে তারা কোনোভাবে যেন ভেতরের দিকে না যান, আমরা তেমনই দেখতে পাচ্ছি। এবং এখানকার যে কড়াইল বস্তির মধ্যে দিয়ে যে খাল আছে, সেই খালে দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে তাদের দমকলের যে মেশিনগুলো আছে সেই মেশিন সেট করার চেষ্টা করছেন এবং আশা করছি অল্প সময়ের মধ্যেই তারা তাদের এই মেশিনগুলো চালু করতে পারবেন এবং এই পাম্পগুলোর মাধ্যমে তারা এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারবেন, এমনটা আমরা প্রত্যাশা করছি। তবে আশপাশে আসলে প্রচুর মানুষের ভিড়, যাদের অধিকাংশ আসলে উৎসুক জনতা এবং এখানে যারা বসবাস করেন তাদেরও বড় একটি অংশ যে যার মতো করে ফ্রিজ, সিলিন্ডার, তাদের প্রয়োজনীয় যেসব জিনিস সেসব জিনিস নিয়ে রাস্তার দুই পাশে অপেক্ষমান আছেন, বসে আছেন। আসলে এই মুহূর্তে তাদের ভেতরে গিয়ে আর কোনো জিনিস উদ্ধার করার আসলে সেই সুযোগ নেই, কারণ চারপাশ দিয়ে প্রত্যেকটা গলিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন যাতে এখানে যারা বসবাস করেন যেসব সাধারণ মানুষ তারা যাতে ভেতরে প্রবেশ করতে না পারেন, কারণ ভেতরে প্রবেশ করলে আসলে জীবন সংশয় হতে পারে, এমন ধারণা থেকেই আসলে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যে কারণে রাস্তার চারপাশেই আসলে তারা দাঁড়িয়ে আছেন। আমরা অবশ্য আগুনের মূল উৎসের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর হয়তো
অল্প কয়েক মিনিটের ব্যবধানে আগুনের যে লেলিহান শিখা, আগুনের যে তীব্রতা আমরা অবশ্যই এখান থেকেই বুঝতে পাচ্ছি। এখানেই আসলে আমরা আগুনের যে লেলিহান শিখা সেটা আমরা এখান থেকেই বুঝতে পারছি। পুরো আকাশটাই আসলে ধোঁয়ায় ঢেকে গেছে এবং আগুনের লেলিহান শিখায় পুরো ধোঁয়ার কুণ্ডলীগুলো লাল হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে, সেটা দেখতেই পাচ্ছি। আমরা খুব কাছাকাছি চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন আসলে এই আগুন কিভাবে ঠিক নিয়ন্ত্রণে আসবে সেটা আমরাও জানি না। আগুনের ভয়াবহতা, আগুনের তীব্রতা আসলে এতটা বেশি যে নিশ্চয়ই এখান থেকে দেখতে পাচ্ছেন। আমরা একটু পাশের 2 তলা একটা ভবনে ওঠার চেষ্টা করছি, সেখান থেকে আগুনের তীব্রতা হয়তো আমরা একটু দেখাতে পারবো। আমরা একটু এখান থেকে একটা ভবনের ভেতর দিয়ে আমরা চেষ্টা করছি 2 তলা ভবনের উপরে ওঠার, এবং আগুনের যে ভয়াবহতা সেটা আমরা এখান থেকেই আঁচ করতে পারছি। কারণ আমরা 50 থেকে 100 হাত দূরে থাকলেও ধোঁয়া এবং আগুনের যে তাপ, সেই তাপ আসলে আমরা এখান থেকেই উপলব্ধি করতে পারছি সেটা। এবং আমরা খুব কাছাকাছি এসে গেছি, আশা করছি এখান থেকে আমরা দেখাতে পারবো। 2 তলা একটা ভবনে উঠেছি, এই ভবনটিও আসলে কাঠ হবিগঞ্জ 250 শয্যার জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক এরশাদ আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডায়েট চার্ট অনুযায়ী রোগীদের প্রতিদিনের খাবারে মাংস কম দেওয়ার বিষয়ে প্রমাণ মেলে। পরে হাসপাতালে মজুদ থাকা ওষুধ রেজিস্টারে হালনাগাদ না করার প্রমাণ পায় দুদক। এছাড়া হাসপাতালে যন্ত্রপাতি সক্রিয় থাকলেও রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিক থেকে করানোর প্রমাণ পান দুদকের কর্মকর্তারা। অভিযানের সময় বিভিন্ন ওয়ার্ডে বেশ কয়েকজন চিকিৎসককে অনুপস্থিত থাকতে দেখা যায়। রাজধানীর করাইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। সহকর্মী শামীম রেজা জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে, আবারও যেতে চাই তার কাছে। শামীম, আগুনের ঘটনার বিস্তারিত তথ্য এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন সেটি একটু জানাবেন আমাদের। হ্যাঁ শাওন, এই মুহূর্তে আসলে আগুনের যে ভয়াবহতা, আগুনের যে তীব্রতা, আগুনের লেলিহান শিখা যে 5 থেকে 6 তলা অবধি উঠে গেছে সেটা নিশ্চয়ই আমাদের ফুটেজে দেখতেই পাচ্ছেন শাওন। এবং আগুনের ভয়াবহতা এত তীব্র যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এবং আমরা নিচেও দেখে এসেছি উৎসুক মানুষের এত চাপ যে ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত ভেতরে আসতে পারছে না। এছাড়াও এর আগেও ফায়ার সার্ভিসের যেসব গাড়িগুলো এসেছে আমরা দেখেছি সেই সব গাড়িগুলোর পানিও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তারা করাইল বস্তির ভেতর দিয়ে যে ছোট খালটি চলে গেছে সেই খাল থেকে আসলে মেশিন বসিয়ে পানি তোলার চেষ্টা করছেন। তবে যে পাইপগুলো ফায়ার সার্ভিসের এখানে বসানো আছে সেই পাইপগুলো আমরা দেখেছি যে পানি শূন্য অবস্থায় পড়ে আছে। এই মুহূর্তে আমরা পানি দেওয়ার মতো দৃশ্য আসলে দেখতে পাচ্ছি না। এবং আগুনের ভয়াবহতা আসলে প্রতি মুহূর্তে বাড়ছে এবং সেটা দেখতেই পাচ্ছেন। এবং এখানে যাদের ভবন আছে আশেপাশে সবাই যার যার ভবনের উপরে উঠে তাদের বসত বাড়ির যে পানির ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা থেকে তারা যার যার মতো করে ছোট ছোট জায়গা থেকে ছোট ছোট অবস্থান থেকে তারা আসলে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং যে দৃশ্যগুলো আসলে এই অ্যাঙ্গেল থেকে দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং আমাদেরও মনে হচ্ছে যে আমরাও খুব বেশিক্ষণ আসলে এই জায়গাটায় অবস্থান করতে পারবো না, কারণ আশপাশ দিয়ে আসলে আগুন ঘিরে আসছে। আমাদের অবস্থান আসলে আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গাও হয়তো কিছুক্ষণের মধ্যে আর আগুনের আয়ত্তে চলে আসবে। পরিস্থিতি এমন, আমরা যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমাদের আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের অবস্থানই হয়ে যাবে আগুনের মাঝামাঝি। তবে আমরাও আসলে চেষ্টা করব নিরাপদে থেকে
এখানকার সব তথ্য জানানোর, এবং আমরা একটু ক্যামেরা ঘুরিয়ে যে অবস্থানে আছি সেখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেও এই পজিশনে আসলে আগুনের লেলিহান শিখার তীব্রতা আমরা দেখিনি, তবে এই 5 থেকে 7 মিনিটের মধ্যে আসলে আগুনের লেলিহান শিখা, আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা আসলে ছড়িয়ে পড়েছে। পাশে একটি মসজিদ আছে, সেই মসজিদের পাশেই আসলে আগুন চলে এসেছে। আমরা আসলে শুরুতেই চেয়েছিলাম এই মসজিদের ছাদে ওঠার জন্য, তবে পাশের মানুষের দিক নির্দেশনায় আমরা আসলে এ পাশে চলে এসেছি। তারা শুরু থেকেই বলছিলেন আগুন অনেকটা কাছাকাছি চলে এসেছে, আপনাদের ওদিকে যাওয়া আসলে নিরাপদ হবে না, এজন্যই আমরা আসলে এ পাশে এসেছি। এটাও একটা মাদ্রাসা যে ছাদে আমরা দাঁড়িয়ে আছি, এবং আগুনের তীব্রতা কমার কোনো লক্ষণই আমরা অবশ্যই এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আগুনের লেলিহান শিখার তীব্রতা বেড়েই চলেছে। আর আমরা আস্তে আস্তে সড়কে যেটা দেখলাম, এখানকার যারা অধিবাসী বাসিন্দা তাদের এই মুহূর্তে আসলে আর্তনাদ করা ছাড়া কোনো উপায়ই নেই, কারণ বেশিরভাগ মানুষই এখানে বলছিলেন যে তারা তাদের ঘরের কোনো জিনিসই নিয়ে বের হতে পারেননি। আমরা আরও একটু দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আগুন আসলে এগিয়ে আসছে, আমি আরও 5-7 আমাদের সামনেই আসলে আগুন খুব কাছাকাছি এরিয়াতে চলে এসেছে, এবং দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিসের এই পাশের যেসব কর্মীরা তারা আসলে পানি দিয়ে আগুন একটা নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে ফেলার চেষ্টা করছেন, এবং আমরাও আশা করছি যে কড়াইল বস্তির ভেতর দিয়ে যে খালটি ছিল সেই খালে তারা আসলে যে মেশিনগুলো বসিয়েছিলেন সেই মেশিনগুলো চালু করতে সমর্থ হয়েছেন আমরা আশা করছি, কারণ এই মুহূর্তে আমরা বেশ কয়েকটি পাইপ দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে পানি দিতে দেখছি, এবং তারা আসলে নির্দিষ্ট একটি গণ্ডিতে আগুনটাকে এই মুহূর্তে বেঁধে ফেলার চেষ্টা করছেন। এর বাইরেও আসলে আগুন খুব দ্রুতই আসলে ছড়িয়ে পড়ছে। আমরা শুরুতেই আসলে যখন এসেছি তখন আগুন যেখানে ছিল সেখান থেকে মিনিমাম আরও 20 থেকে 30 হাত এদিকে এগিয়ে এসেছে, সুতরাং বুঝতেই পারছেন আগুন কত দ্রুত ছড়িয়ে পড়ছে। এই আগুনকে যদি আরও দ্রুত আসলে একটা নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে ফেলা না যায়, তবে এই আগুন পুরো বস্তিকে আসলে জ্বালিয়ে শেষ করবে। এবং আমরা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার সাথে আসার পথেই আমি আসলে কথা বলছিলাম, তিনি আসলে বলছিলেন যে আগুনের যে ভয়াবহতা, আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা আসলে তাদের প্রতিরোধ করতে বেশ বেগ পেতে হবে, কারণ আগুন এমন এমন জায়গা দিয়ে আসলে ছড়িয়ে পড়ছে যেসব জায়গায় আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ টেনে নিয়ে যেতে পারছেন না। আমরা আবার এবং নিচে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানকার যারা অধিবাসী সেই সব মানুষের জটলা এবং তাদের যে দুশ্চিন্তার যে জায়গাগুলো, তাদের চোখ মুখ দেখলে আসলে বুঝতে পারছেন। এবং আমরা যখন আসি তখন আসলে দেখেছি যে আমরাও এখানে হয়তো আর বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাদের পাশের মসজিদের খুব কাছাকাছি আগুন চলে এসেছে, ধোঁয়াও আসলে এদিকে এগিয়ে আসছে। আমরা আবার যদি ঠিক পয়েন্টে একটু দেখানোর চেষ্টা করি যে মধ্যবর্তী জায়গায় আসলে আগুন লেগেছিল, সেই জায়গাটা আমরা আবার একটু দেখানোর চেষ্টা করছি যে আগুনের তীব্রতা, আগুনের ভয়াবহতা কতটা ভয়াবহ হতে পারে। আগুনের ধোঁয়া, লেলিহান আগুনের যে আগুনের লেলিহান শিখার যে তীব্রতা, সেই তীব্রতা দেখতেই পাচ্ছেন। আগুন আসলে জ্বলেই চলেছে, এই আগুনের তীব্রতা কোনোভাবে থামছেই না। এবং মূল যেখানে আগুন লেগেছে এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই জায়গাগুলোতে কাজ করতে পারছেন না। একটু যদি নিচের পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এখনো আসলে উৎসুক মানুষের চাপ, যে উৎসুক মানুষের চাপ ঠেলে আসলে ফায়ার সার্ভিসকে কাজ করতে হচ্ছে। এবং এখানে আমরা যে গণমাধ্যম কর্মীরা এসেছি, আমাদেরও 1.5 থেকে 2 কিলোমিটার পথ আসলে এই কড়াইল বস্তিতে হেঁটে আসতে হয়েছে, যেহেতু ফায়ার সার্ভিসের গাড়িগুলো প্রবেশ করতে পারছে না। ফায়ার সার্ভিসের গাড়িগুলোর জন্য রাস্তা ফ্রি করে দেওয়ার জন্যই আসলে। দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম রাজধানীর কড়াইল বস্তিতে বেশ বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সহকর্মী শামীম রেজার মাধ্যমে সেই খবর জানছিলাম। প্রত্যাশা করছি নিরাপদে থেকে তারা খবর সংগ্রহ করবেন। আর এরই সঙ্গে আমরা শেষ করছি আজকে সব খবরের আয়োজন। ধন্যবাদ সবাইকে।